হ্যালো গাইস, 14ই জানুয়ারি রবিবার। আগের রবিবার আমরা গিয়েছিলাম কামারপুকুর জয়রামবাটি। এই রবিবার শীতের সকাল বেরিয়ে পড়লাম। আজকে যাব আপনাদের নিয়ে বিষ্ণুপুর। দেখুন ফ্যামিলি নিয়ে আজকে আবার বেরিয়ে পড়েছি। হ্যালো বলো সব। হ্যালো, চলুন ঘুরে আসি আজকে বিষ্ণুপুর। শীতের সকাল, শীতের দিন, রবিবার, বাড়ি থাকা যাবে না, ছোট ছোট জায়গায়, ওই জন্য বেরিয়ে পড়ছি আপনাদের সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন বন্ধুরা। ঘড়িতে এখন বাজে 6টা 1, 5টা 59 ট্রেন। এখনো 2-3টে স্টেশন আগে দেখাচ্ছে, আর মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি, যেটা আমাদের এখানে কনকনে ঠান্ডা। সাধারণত এই ধরনের টেম্পারেচার এখানে নামে না। বেশ কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে সেটা আমাদের কাছে খুব বেশি। যাই হোক, শীতের দিন, সেহেতু রবিবার তো ঘরে বসে থাকা যায় না, ফ্যামিলিরও বায়না থাকে, সেই কারণে বেরিয়ে পড়েছি আজকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আগের সপ্তাহে কামারপুকুর গিয়েই এই প্ল্যানটা করে নিয়েছিলাম। কেন চলুন বলছি ট্রেনে উঠে। দেখুন ঘড়িতে 6টা 17, শেওড়াফুলিতে ঢুকে পড়ছে আরামবাগ লোকাল, অর্থাৎ 5টা 59 টাইম। 18 মিনিট লেটে শেওড়াফুলিতে ঢুকলো। এটা মেনে নিতে হবে, কারণটা ট্রেনে উঠেই আপনাদের দেখাবো। দেখুন প্রচণ্ড কুয়াশা, 1 হাত দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম পজিশন। তার মধ্যে 10-15 মিনিট ট্রেন লেট হতেই পারে, এগুলো মেনে নিতে হয়। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদের বলি যে আগের সপ্তাহে হঠাৎ করে বিষ্ণুপুরের প্রোগ্রামটা কেন করে নিয়েছিলাম। কামারপুকুর থেকে জয়রামবাটি যখন ঘুরতে যাই, তখন জয়রামবাটিতে দেখি যে বেশ কিছু অটো ড্রাইভার টানাটানি করছে বিষ্ণুপুর যাওয়ার জন্যে। বলতে বলতে বন্ধুরা আরামবাগে নেমে গেছি, এই গল্প আপনাদের আবার শোনাবো। আর তারপরেই ঠিক করে নিই যে এর পরের সপ্তাহে আমরা বিষ্ণুপুর যাব। কেন সেদিন অল্প টাইমের মধ্যে যাওয়া সম্ভব নয়, সেদিনকেই প্ল্যান করে নিই। আর সেই মতো আমরা গোঘাট নয়, আরামবাগ থেকে কিছুটা ডিস্টেন্স, 5-10 কিলোমিটারের ডিফারেন্স, আমরা আরামবাগ থেকে একটু চেনা জানা ছিল, দুখানা আমরা এরা ছোট গাড়ি করে নিই। দেখুন যেহেতু আমরা 9 জন ছিলাম, একটা বড় গাড়ি হলে হয়ে যেত, কিন্তু বড় গাড়ির জায়গায় ছোট গাড়ি দুটো ভালো পাওয়া গেল বলে এই আরামবাগে একজন চেনাশোনা রয়েছে রিলেটিভ, সেই এই দুটো গাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমাদের। সুন্দর দুটো গাড়ি, আমরা 9 জন বেশ আরামে বসেই যেতে পারবো। এই মতো আমরা একটা গাড়িতে উঠে পড়লাম। আরামবাগ থেকে মোটামুটি যা টাইম বললো গাড়িতে, ঘন্টা দেড়েক টাইম লাগবে, 1.5 ঘন্টা মতো সময় লাগবে বিষ্ণুপুর পৌঁছতে। পথে আমরা দেখে নেব অবশ্যই জয়পুর জঙ্গল, তার উপর দিয়েই যাব। আপনি যখন আরামবাগ দিয়ে যাবেন, আপনাকে জয়পুর জঙ্গল পার হয়ে বিষ্ণুপুর পৌঁছতে হবে। আর যদি ট্রেনে বিষ্ণুপুর আসেন হাওড়া হয়ে রূপসী বাংলা বা আরণ্যকে, তাহলে কিন্তু আপনার আগে বিষ্ণুপুর পড়বে, তারপর আপনাকে আসতে হবে জয়পুরে। আমরা যেহেতু সম্পূর্ণ একটা নতুন অন্য রুটে এই জায়গায় যাচ্ছি, বলেছি আপনাদের আগের দিনই, হঠাৎ করে এটা ঠিক করেছি। আর ওই জয়রামবাটিতে অটোওয়ালাদের কথা শুনে যা বুঝলাম, এইখান দিয়ে যাওয়াটা কিন্তু অসুবিধা নেই আমাদের পক্ষে। কেন আমাদের পক্ষে সাঁতরাগাছি গিয়ে গাড়ি ধরাটা খুবই অসুবিধে, যেহেতু আমরা শেওড়াফুলিতে থাকি। হুগলি ডিস্ট্রিক্টের এদিকে যারা থাকে তাদের কিন্তু সকালবেলা উঠে গিয়ে হাওড়া, ফের আবার সাঁতরাগাছি হয়ে গাড়ি ধরাটা একটু অসুবিধা হয়ে পড়ে। এই নিয়ে দনমন করছিলাম অনেকদিন ধরে, যাব করে। আর এই যে প্ল্যানটা করে নিলাম, সুযোগটা খুব সুন্দর লাগলো যে এখান থেকে মোটামুটি আপনি 2000 টাকার গাড়ি পেয়ে যাবেন পুরো বিষ্ণুপুর ঘোরার জন্য। কারণ বিষ্ণুপুরে গিয়ে দেখবেন ছোট ছোট জায়গাগুলো ঘোরার জন্য অনেক গাড়ি ভাড়া চলে যায়, সেখান থেকে জয়পুর আসতে হয়। আমরা মোটামুটি হিসেব করলাম 200-100 টাকা বেশি যাবে, কিন্তু খুব আরামে সময় মতো বেরোতে পারবো। এদিকে ট্রেনও অনেকগুলো রয়েছে, এইটা না হলে পরের ট্রেনটাও আসতে পারেন, যেটা হাওড়া থেকে 7টা 15 নাগাদ ছাড়ে, সেটা আপনাকে 9:45 পৌঁছে দেবে। আর এই ট্রেনটা হাওড়া থেকে আপনার 5টা, সম্ভবত 5টা 3 ছাড়ে এরকম। তা সুতরাং এই গাড়িটা ধরলে আপনার খুব সুবিধে হবে। আপনারা পৌঁছে যাবেন, এখানে টাইম হচ্ছে আপনার 8টার মধ্যে পৌঁছে যাবেন, এবং এখানে চাটা খেয়ে আরামসে আপনারা 9:30-10টার মধ্যে বিষ্ণুপুর পৌঁছে যাবেন। পথে
জয়পুরের ওপর দিয়ে যাবেন, এখানে সময় কাটাতেও পারেন, না হলে এইভাবে জঙ্গল দেখতে দেখতে বেরিয়ে যাও। তবে আমাদের ড্রাইভার যে বলল যে পথে একটা খুব ভালো রিসর্ট রয়েছে, আগে আমি শুনেছিলাম কিন্তু এত সুন্দর হয়ে গেছে ভাবতে পারিনি, বনলতা রিসর্ট। সেখানে প্রথমে ঢুকিয়েছিল, সেখানে আমরা মোটামুটি মহিলারা যারা ছিল আমরা সব টয়লেট সেরে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি, খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওই ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করব। আর আমরা ফেরার সময় আবার ঢুকবো, এত সুন্দর জায়গা, এত বড় জায়গা দেখবেন। নেক্সট ভিডিওটা হবে বনলতা রিসর্ট, সারা দিন কাটানোর মতো একটা জায়গা। আমরা তাই প্ল্যান করেছি বিষ্ণুপুরে খুব বেশি সময় দেবো না, আমরা কিন্তু ফেরার সময় আবার ঢুকবো বনলতা রিসর্টে। এই ভিডিওটা পরে আসছে। যাই হোক বন্ধুরা, বনলতা রিসর্ট থেকে বেরিয়ে আমরা এবার জয়পুর জঙ্গলে একটা বাইপাস রোড ধরেছি। যাব কোথায় দেখুন, দারুণ জায়গা। ভেতরে একটা আছে ইংরেজ আমলের একটা পুরনো রানওয়ে আছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের প্লেন এখানে যুদ্ধ বিমান নামতো। সেই রকম একটা এখন অ্যাবান্ডন হয়ে পড়ে রয়েছে একদম জঙ্গলের মাঝখানে। সুন্দর জায়গা, অনেকের মুখে শুনেছি, তাই ড্রাইভার আমাদের যিনি ছিলেন তিনিও বলেন না চলুন, এইটা ফেরার সময় না, এটা কিন্তু সকাল সকাল দেখে নেওয়াই ভালো। যাওয়ার পথে এই দেখুন আমরা, এইটা হচ্ছে বিষ্ণুপুর গোঘাট যে রেল লাইনটা পড়ছে এবং মাঝখানে কিছুটা কাজ আটকে আছে, সেই রেল লাইনটা আমরা ক্রস করলাম। বেশিরভাগ লাইনটাই পড়ে গেছে, এই লাইনটা হয়ে গেলে তো আমাদের আরও সুবিধে হয়ে যাবে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। দেখুন এই সেই রানওয়ে, দারুণ জায়গা। বর্তমানে এটা পিকনিক স্পটে পরিণত হয়েছে। অনেক গাড়ি দেখলাম পিকনিক করতে এসছে, তারা সম্ভবত লোকাল গাড়ি হবে। খুব ভালো, জঙ্গলের মাঝখানে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঢালাই করা চওড়া ফাঁকা জায়গা, কয়েক কিলোমিটার বিস্তৃত। আমি পুরো রানওয়েটা আমরা ঘুরে এলাম, মোটামুটি বেশ কয়েক কিলোমিটার রানওয়ে, এবং জায়গায় জায়গায় মাঝে মাঝে গাছ জন্মে গেছে, কিন্তু খুব সুন্দর, পুরো কংক্রিটের একদম। দেখতেই পাচ্ছেন আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম, কাটিয়ে তারপরে ঠিক করলাম বিষ্ণুপুর যাব বন্ধুরা। দেখুন এখানে মোটামুটি সকলে ছবি তুলতে ব্যস্ত, আর পিকনিক যে হচ্ছিল তার গানের সাথে আমরাও সব তাল মিলিয়েছিলাম বন্ধুরা। এরপর আমরা চলে যাই বিষ্ণুপুর। জয়পুর জঙ্গলে মোটামুটি দেখার মতো জায়গা এই একটাই, আর যা জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে তো আপনি যাওয়ার সময়তেই বা গাড়ি থেকেই যেটুকু দেখতে পাবেন সেইটুকুই যথেষ্ট। জঙ্গলে নেবে আর কি করবেন। দেখুন দুদিকে গাছপালা, আর এখানে কিন্তু জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে। বন্য জন্তু আনাগোনা থাকে, হাতি আসে, সুতরাং এখানে নেবে জঙ্গলে ঘোরাফেরা করা তো সম্ভব না। সেই কারণে গাড়িতে যেতে বা আসার পথে আপনারা এই জয়পুর জঙ্গল দেখে নিতে পারেন বন্ধুরা। আমরা এরপর এই জয়পুর জঙ্গল দেখতে দেখতে এগিয়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বন্ধুরা চলুন এবার জয়পুর জঙ্গল দেখতে দেখতে এই বিষ্ণুপুর আপনারা কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের জানিয়ে দিই। এই বিষ্ণুপুর জয়পুর ট্যুর করতে গেলে মোটামুটি আপনার হাওড়া থেকে সকালের দিকে কিন্তু কোনো ট্রেন নেই, এটা খুব অসুবিধার ব্যাপার। সাঁতরাগাছি থেকে ট্রেন পাবেন আপনি সকাল 6:28 আর 8টা নাগাদ। এই দুটো ট্রেন রয়েছে, রূপসী বাংলা 6:28 আর 8টায় আরণ্যক এক্সপ্রেস। এই দুটো ট্রেন ধরেই সাধারণত সবাই বিষ্ণুপুর আসে। একটাই অসুবিধে যে হাওড়া থেকে নয়, এটা সাঁতরাগাছি আসতে হয় হাওড়া থেকে। আর আমরা যারা ব্যান্ডেল এদিকে থাকি আর শেওড়াফুলি চুচড়ো, তাদের অসুবিধে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে আবার সাঁতরাগাছি যেতে হবে এবং সেখান থেকে ট্রেন ধরতে হবে। সেই কারণে যারা এই দিকে থাকে, এই সব রুটে থাকে ব্যান্ডেলের দিকে, তাদের কিন্তু এই যে নতুন রুটটা দেখিয়ে দিলাম, আশা করি খুব কাজে লাগবে। এটা আপনারা মোটামুটি সকালের দিকে 2-3টে ট্রেন তো রয়েছে, বেলার দিকেও ট্রেন রয়েছে। আরামবাগ আসবে এরকম যে কোনো ট্রেনে উঠে পড়বেন, গোঘাট আরামবাগ যেখান থেকেও আপনারা কিন্তু সারাদিন এখানে গাড়ি পেয়ে যাবেন। আর এই গাড়ি করে গোঘাট থেকে তো প্রচুর আপনার অটোও আছে, অটো ডাইরেক্ট নিয়ে চলে আসছে বিষ্ণুপুর, ঘুরিয়ে আপনাদের 4-5 ঘন্টার মধ্যে আবার গোঘাটে পৌঁছে দেবে বলছে। সঙ্গে কামারপুর জয়রামবাটিও করে নিতে পারেন একদিনেই বন্ধুরা এই রুটে এলে। যাই হোক আমরা
এই নতুন রুট আগের দিন আমি মোটামুটি কামারপুকুর জয়রামবাটি ঘুরতে ঘুরতেই প্ল্যান করে ফেলেছিলাম, সেই মতো পৌঁছে গেছি। আজকে এই আরামবাগ হয়ে গাড়ি করে চলে এলাম বিষ্ণুপুর। যদি বন্ধুরা এই আরামবাগ হয়ে আসেন তবে প্রধান ফটক হয়ে ছোট গেট বড় গেট পার হয়ে প্রথমেই পড়বে মহারাজা বীর হাম্বির উদ্যান। এইখানে আমরা প্রথমে এলাম, গেটগুলো আপনাদের পরে দেখাচ্ছি। গেট দিয়ে আমরা চলে এসেছি, ভিডিও করা হয়নি। এসে আমরা এখানে পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ে গাড়ি রেখে আমরা চলে এসেছি বীর হাম্বির উদ্যানে। এখান থেকে আমাদের বিষ্ণুপুর ঘোরা শুরু হবে। প্রথমে দেখে নেব এই উদ্যান, আর সঙ্গে আছে লালজি মন্দির। প্রসঙ্গত বলে রাখি, মহারাজা বীর হাম্বি, মল্লরাজ বীর হাম্বি এই উদ্যান আর মন্দির তৈরি করেছিল। আর সমস্ত কিছুর ইতিহাসে যাব না, জেনে রাখুন এই মল্ল রাজারা 1600 থেকে 1800 শতকের মধ্যে বিষ্ণুপুরে বেশ কিছু এই টেরাকোটার মন্দির তৈরি করেছিল, যার জন্যে বিষ্ণুপুর আজকে বিখ্যাত। আর এই হচ্ছে দ্রষ্টব্যস্থান। প্রথম দেখুন, এইখানে কিন্তু 5 টাকা টিকিট লাগলো এই উদ্যানে আর মন্দিরে ঢোকার জন্যে। টিকিট নয় বলছে, এটা অনুদান হিসেবে দিতে হচ্ছে। যাই হোক, এখানে এলে কিন্তু একটা জিনিস, কার পার্কিং করলাম সেখানে 20 টাকা, টিকিট 5 টাকা। এরপর আরও কী কী আপনার টিকিট লাগছে কোন কোন মন্দিরে সেটা দেখাবো। এটা শুধুমাত্র এই মন্দিরের জন্য 5 টাকা মাথা পিছু টিকিট পড়লো আমাদের। চলো দেখি এর ভেতরের যে লালজি মন্দির। প্রসঙ্গত বলে রাখি, মল্ল রাজাদের তৈরি মন্দিরগুলোর প্রায় একই রকম লাগবে, ঘুরতে ঘুরতে দেখবেন আপনারা সবই এই টেরাকোটার কাজ করা রয়েছে। আর আকৃতি মোটামুটি একই রকম, পঞ্চরত্ন। এটা একরত্ন মন্দির বলে লালজি মন্দিরটা। এটা কিন্তু মানে সাইডে যে উদ্যানটা রয়েছে, বাগান যেটা করা রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। প্রথমে আমরা এটা দেখে নেব, এরপর বেশ কয়েকটা প্রধান জায়গা দেখে বিষ্ণুপুর আমরা কিন্তু যে মোট 18টা 20টা স্পট আছে, আপনারা স্ক্রিনে দেখে নিন। এই বিষ্ণুপুর ঘোরার 18টা 20টা স্পট আছে, সমস্ত কিছু কভার করব না। প্রধান মন্দিরগুলো কিন্তু দেখে আমাদের ইচ্ছা আছে ফেরার সময় আমরা আবার বনলতা রিসর্টে কিছুটা টাইম কাটাবো। কেন সেটা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে। এইবার আপনারা এই লালজি মন্দির দেখুন। আর বিষ্ণুপুর এখানে নেবে কিভাবে ঘুরবেন সেটা জানিয়ে দিই। বিষ্ণুপুর স্টেশনে নামলে এখানে টোটো অটো রয়েছে, যেটা পুরো বিষ্ণুপুরে 18-20টা স্পট, যেটা স্ক্রিনের ওপর আপনাদের দিলাম। এই স্পটগুলো দেখিয়ে দেবে। সমস্ত স্পট দেখাতে মোটামুটি অ্যাভারেজ ধরো 500 টাকা মতো পড়বে পার অটো বা পার টোটো। এর সঙ্গে রয়েছে আপনার জয়পুর জঙ্গল ঘোরা। জয়পুর জঙ্গল ঘুরলে বন্ধুরা বলে রাখি যে অবশ্যই অটো নেওয়ার চেষ্টা করবেন, টোটো নয়, কেন এখান থেকে জয়পুর জঙ্গলের ডিস্টেন্স অনেকটাই। আর টোটোতে গেলে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে, তাই অটো নেওয়াই ভালো। আর 4 চাকা নিলে তো আমরা যেমন 4 চাকা আপনার ওয়াগনার একটা গাড়ি করে এসছি বলে মোটামুটি সমস্ত কিছু এই গাড়িতেই দেখে নেব। আলাদাভাবে আমাদের টোটো অটো করতে হবে না। আরামবাগ দিয়ে আসলে কিছুটা গাড়ি ভাড়া বেশি পড়বে, আর কিন্তু ঘোরাটা খুব ভালোভাবে হবে আমি যা দেখলাম। আর আমার সময়ও বেশি লাগলো না। আমরা মোটামুটি বনলতা রিসর্ট ঘুরে 2 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। 10টা নাগাদ আমরা ঢুকে গেলাম বিষ্ণুপুরে। সুতরাং এখন আমাদের ঘোরার টাইম অনেকটাই। আর আপনার এইখানে টোটো ভাড়া বা অটো ভাড়া লাগবে 500 টাকা। জয়পুর জঙ্গল নিয়ে করলে আরও 800 টাকা, মোটামুটি 1200-1300 টাকা পড়ে যাবে আপনার অটো বা টোটো ভাড়া। আর বনলতা রিসর্ট গেলে আরও কিছুটা বেশি পড়বে। আমাদের সমস্ত কিছু কিন্তু মোটামুটি আরামবাগ থেকে যেমন 2000 টাকা আপনার একটা গাড়ি করলে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে। নতুন রাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করছি নতুন পথে আপনাদের ছোট ডে আউটগুলো করানোর জন্যে। যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটার পাশে থাকবেন। আর বন্ধুরা আশা করব আমাকে সাপোর্ট করার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা ভিডিও কি খারাপ বা ভালো হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। তাহলে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে আপনাদের
ইনফরমেশন বা ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই বিষ্ণুপুর ভ্রমণ পর্ব। এই বীরহাম্বীর উদ্যান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশে জোর বাংলো মন্দিরে। দেখুন, এই ঢোকার মুখেই দেখলাম বেশ কিছু দোকান, যেখানে কিন্তু মাটির জিনিস, মানে অসাধারণ সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি হচ্ছিল। ছোট ছোট মাটির মানে কাপ ডিশ থেকে শুরু করে অসাধারণ সব মানে শিল্পের নিদর্শন এই দোকানগুলোতে দেখা যাবে। ছোট ছোট দোকান, কিন্তু খুব সুন্দর মাটির জিনিসের, মানে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। এরপর আমরা দেখে নিলাম জোর মন্দির। আমরা বলেছি গাড়ি পার্কিংয়েই রইল, যেখানে বীরহাম্বীর উদ্যানের পাশেই পার্কিংয়ে রেখে আমরা আশেপাশে 5খানা জায়গা, 4-5টা জায়গায় এইখানেই দেখা হয়ে যাবে। তারপর আবার আমরা পরে গাড়ি নিয়ে একটু দূরে অন্য যে স্পটগুলো আছে সেগুলো দেখব। ওই দূরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বিখ্যাত জোর বাংলো। প্রসঙ্গত বলে রাখি যে এই জোর বাংলো কিন্তু টিকিট লাগে। যার টিকিট হচ্ছে রাসমঞ্চে কাটা হয়, যেটা প্রধান আকর্ষণ। বিষ্ণুপুর স্টেশন দিয়ে এলে প্রথমে যেটা পাবেন রাসমঞ্চ, সেই রাসমঞ্চে একটা টিকিট কাটলে 25 টাকার বিনিময় এই স্পটগুলো, জোর বাংলো আর সাথে রাসমঞ্চ এবং আরও একটা মন্দির দেখতে পাবেন। আর এই জোর বাংলো প্রথমে এলে কিন্তু অনলাইনে টিকিট কাটতে হবে আপনাকে। এখানে স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে হবে। এরপর এর পাশে চলে গেলাম আমরা মৃন্ময়ী মন্দিরে। মল্ল রাজাদের বহু প্রাচীন, যে বিষ্ণুপুরের সবথেকে প্রাচীন এই মন্দির। ভেতরে দুর্গার একটা মূর্তি আমি দেখলাম, যার ভিডিও ছবি তোলা নিষেধ বলে আমি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। এই হচ্ছে মল্ল রাজাদের প্রাচীন, সর্বপ্রাচীন মন্দির। আর বিষ্ণুপুরেরও সবথেকে প্রাচীন এই মন্দির, মৃন্ময়ী মায়ের মন্দির। এই মন্দির দেখবেন, মন্দির থেকে বেরোলেই ঠিক উল্টো দিকে দেখতে পাবেন আপনারা আরও একটা মন্দির। ঠিক এই মন্দিরের গেটের উল্টো দিকেই সেই রকমই আপনার পোড়ামাটির কাজ করা মন্দির দেখতে পাবেন, রাধেশ্যাম মন্দির। এই হচ্ছে মৃন্ময়ী মায়ের মূর্তি যেখানে বসানো আছে সেই জায়গাটা। আর এই মন্দিরের ভেতরেই একটা সুন্দর দোকান রয়েছে, বিভিন্ন মেটাল প্রতিমা বিক্রি হচ্ছে এখানে। আর বেরিয়ে ঠিক উল্টো দিকে হচ্ছে এই রাধেশ্যাম মন্দির। এটাও বিষ্ণুপুরের টেরাকোটার কাজের এক বিশেষ নিদর্শন। প্রসঙ্গত আরও বলে রাখি যে বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরই কিন্তু আর্কিওলজিস্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই রয়েছে। সেই কারণে বহু মন্দিরে ভিডিও বা ফটোগ্রাফি করা সেইভাবে মানে নিষেধ আছে। আর এবং সুন্দরভাবে সব গোছানো সাজানো আছে। কিন্তু এই একটা জিনিস রয়েছে দেখলাম, বেশ ভেতরে মানে মন্দির চত্বরগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেগুলো আর্কিওলজিস্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। এখান থেকে রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা চলে এলাম ছিন্নমস্তা মন্দির। এর পাশে গাড়ি পার্কিংয়ে কিন্তু বিশাল জায়গা রয়েছে। বহু গাড়ি এখানে বড় বড় বাস নিয়ে যারা আসে এখানেই পার্কিং করে। ছিন্নমস্তা মন্দিরের ঠিক উল্টো দিকে এই হচ্ছে ছিন্নমস্তা মন্দিরের প্রবেশদ্বার। আর এখানে গাড়ি পার্কিং আমাদের লাগলো 30 টাকা করে। আগে লেগেছিল 20 টাকা আগের জায়গায়, এখানে লাগলো 30 টাকা করে
4 চাকা। এই হচ্ছে ছিন্নমস্তা মন্দির। বন্ধুরা, যেখানে গাড়ি পার্কিং করলাম তার পাশেই আর ছিন্নমস্তা মন্দিরের গায়েই রয়েছে বিষ্ণুপুরে সেই বিখ্যাত কামান, দলমাদল কামান। এটাও একটা বিষ্ণুপুরের দ্রষ্টব্য জিনিসের মধ্যে হয়ে গেছে। দেখুন, সেই মল্ল রাজাদের বিখ্যাত দলমাদল কামান, যেটা বাংলাদেশ থেকে কারিগর আনিয়ে তৈরি করা হয়েছিল বলে জানা যায়। এটাও একটা অন্যতম বিশেষ আকর্ষণীয় জিনিস হিসেবে গণ্য হয় বিষ্ণুপুরে। এরপর বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের প্রধান দ্রষ্টব্য স্থান, যেটা সেই রাসমঞ্চ দেখতে। বন্ধুরা, এইখানে আপনারা যদি বিষ্ণুপুর স্টেশন হয়ে আসেন ট্রেনে এলে, এটাই আপনার প্রথম পড়বে। আর এইটা দেখার জন্য আপনার 25 টাকা টিকিট কাটতে হবে। এই 25 টাকা টিকিট কাটে আপনারা এই বিষ্ণুপুরে 3টে মন্দির দেখতে পাবেন, যার মধ্যে জোড়বাংলাও রয়েছে। আমরা 25 টাকা টিকিট কেটে রাসমঞ্চে ঢুকে গেলাম। রাসমঞ্চ বীর হাম্বি 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেছিল, যাতে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের যে দেবদেবী আছে তাদের রাসের সময় এনে এখানে বসানো হতো এবং বেশ কিছুদিন এই রাস চলাকালীন এই মন্দিরেই তারা থাকতেন। প্রায় 250 বছর ধরে এই রীতি চলেছিল এবং বলা হয় যে 1932 সালের পর নানা কারণে এই সব প্রথাগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে এখানে কিন্তু কোনো দেবদেবী আনা হয়নি। কিন্তু এই রাসমঞ্চ বিষ্ণুপুরে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে এখনও রয়েছে। এই রাসমঞ্চ নিচেটা মেন যে মঞ্চ তৈরি হয়েছে সেটা ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি করা। তার ওপরে যে কারুকার্যগুলো দেখছেন, এই যে এতগুলো দরজা, 108টা এরকম দরজা করা আছে, যার প্রতিটা ইটের দিয়ে লাল ইট দিয়ে তৈরি করা। আর এর মাথাটা পিরামিড স্টাইলে, মিশরের পিরামিড স্টাইলের আদলে তৈরি। এর যে মাঝের যে আপনারা চূড়াটা দেখছেন, সেটা কিন্তু এই বিষ্ণুপুরের অন্য কোনো মন্দিরে দেখা যায় না। এটা একটা অন্যতম বিশেষ শিল্পরীতি হিসেবে রয়েছে। বন্ধুরা, এই রাসমঞ্চ কিন্তু আর্কিওলজিস্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই আছে। বন্ধুরা, এইটা দেখে আমরা কিন্তু আর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখিনি। আমরা এরপর বেরিয়ে পড়ি বিষ্ণুপুর থেকে। বন্ধুরা, আপনারা অটো টোটো করলে কিন্তু সমস্ত জায়গা দেখিয়ে দেবে। এরপর রাজবাড়ি আর গুমঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশিষ্ট কিছু অংশ পড়ে আছে, দেখলেই আপনারা দেখতে পাবেন। আর বহু ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন ভগ্নাবশেষ কিছুটা করে পড়ে আছে, যেগুলো দূর থেকে খালি দেখিয়ে দেওয়া হয়। সেই কারণে সেগুলো না দেখে আমরা বেরিয়ে পড়ি এরপর জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে, এবং জয়পুর ফরেস্ট ক্রস করে আমরা কিছুটা সময় কাটাবো বনলতা রিসর্টে। আগেই জানিয়েছি বন্ধুরা, যাওয়ার পথে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রধান দুটো ফটক, ছোট গেট বড় গেট বলা হয়। মল্ল রাজাদের আমলে এই গেট দুটো পার হয়েই আপনাদের এই বিষ্ণুপুরে ঢোকার মুখে চারিদিকে পরিখা দিয়ে ঘেরা ছিল। ছোট গেট পার হয়ে, এই বড় গেট পার হয়ে তবেই বিষ্ণুপুরে প্রবেশ করা যেত। কোনো শত্রুর আক্রমণ হলে এই বড় গেটের মাঝেই কিন্তু শস্ত্র নিয়ে সৈনিকরা লুকিয়ে থাকতো এবং তাদের বাধা দিত। এর মধ্যে অস্ত্রাগার থেকে শুরু করে লুকিয়ে আক্রমণ করার জায়গা সমস্ত কিছু বানানো আছে এই বড় গেটটা। এই বড় গেট ক্রস করেই কিন্তু বিষ্ণুপুরে প্রবেশ করতে পারত শত্রুরা। এইটা আর যদি আপনারা আরামবাগ দিয়ে আসেন তাহলে কিন্তু এই প্রধান ফটকের পাশ দিয়ে রাস্তা করা আছে, সেখান দিয়ে আপনাদের বিষ্ণুপুরে প্রবেশ করতে হবে। আমরা এখান দিয়ে প্রবেশ করেছিলাম।
আর এর পাশ দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো নতুন রাস্তা, নতুনভাবে কিভাবে যাবেন বিষ্ণুপুরে সেটা দেখালাম, সেটাও আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আরও অনেক ভিডিও দেখতে পাবেন। তাই বন্ধুরা সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।